হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আবার তোমাদের এএনএম জিএনএম এক্সামের জন্য লাইফ সায়েন্সের নতুন মক টেস্ট নিয়ে চলে এসেছি। এই মক টেস্ট নাম্বার হচ্ছে কি 7 মক টেস্ট। তো এখানে আমরা মোট আজকেও 20টি প্রশ্ন নিয়ে এসেছি। এর আগে আমাদের লাইফ সায়েন্সের মোট 6টি মক টেস্ট হয়ে গিয়েছে এবং জিকের হচ্ছে 3টে মক টেস্ট হয়েছে। তো সেই ভিডিওগুলোর লিঙ্ক কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো। তোমাদেরকে রিকোয়েস্ট করব আগের মক টেস্টগুলো অবশ্যই তোমরা যেন সেখানে যে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে সেখান থেকে কোশ্চেনগুলো প্র্যাকটিস করো এবং তার পাশাপাশি যে ভিডিওগুলো নতুন আপলোড করা হচ্ছে সেগুলো তোমরা তোমরা যত তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তত তাড়াতাড়ি আমার কিন্তু চ্যানেলটিতে 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে খুব শীঘ্রই। তো চলো, প্রথম কোশ্চেনটি বলেছে, দেখো যে মহিলাদের মৌখিক জন্ম নিরোধক দেওয়া হয় কোনটি নিয়ন্ত্রণের জন্য? নিষেক, যোনিপথে শুক্রাণুর প্রবেশ, রোপণ নাকি হচ্ছে ডিম্বাণু উৎপাদন। তো তোমরা জানো হয়তো অনেকে যে মহিলাদেরকে বিভিন্ন ধরনের যে পিল দেওয়া হয়ে থাকে, যেগুলো হচ্ছে কি যেগুলো খাওয়ার ফলে এটা নিয়ন্ত্রণ করা হয় যে যাতে করে সেখানে রোপণ প্রক্রিয়া যাতে করে না হয়। তো এখানে অ্যান্সার হয়ে যাবে একের হচ্ছে সি। তারপর 2 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে কোয়াসার্ভেট হলো লাইপোপ্রোটিন, অ্যামোনিয়া, শর্করা ও জলের মিশ্রণ, ফ্যাটি অ্যাসিড নাকি কোলয়েডীয় পদার্থ। তো 2-এর অ্যান্সারটি হয়ে যাবে যে কোয়াসার্ভেট হলো কোলয়েডীয় পদার্থ। তারপর 3 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে কোনটি মানুষের ক্ষয়প্রাপ্ত অঙ্গ নয়? এপিগ্লটিস, দেহলোম, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, আক্কেল দাঁত। তো এখানে ক্ষয়প্রাপ্ত অঙ্গ নয়, সেটি হচ্ছে কি এপিগ্লটিস। তোমরা আমাকে কমেন্টে জানিও তো যে এই এপিগ্লটিস কোথায় থাকে। তারপর 4 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে টাইফয়েড হলো জলবাহিত রোগ, বায়ুবাহিত রোগ, খাদ্যবাহিত রোগ নাকি এ ও বি উভয়ই? তো 4 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে টাইফয়েড হচ্ছে কি জলবাহিত এবং বায়ুবাহিত উভয়। তো এখানে ডি এরটা হচ্ছে সঠিক উত্তর। তারপর 5 নম্বর প্রশ্নটিতে দেখো বলা হয়েছে প্রদত্ত কোনটি হটস্পট নির্ধারণের জন্য প্রাথমিক শর্ত? দেখো যে হটস্পটগুলোকে নির্বাচন করা হয় সেই হটস্পটগুলো কেন নির্বাচন করা হবে তার জন্য নির্দিষ্ট কিছু শর্ত থাকে। তো প্রথম যেটা হচ্ছে প্রাথমিক যে শর্তগুলো দেখা হয় তার মধ্যে এখানে অপশানে দেখো দেওয়া রয়েছে অধিক সংখ্যক এন্ডেমিক প্রজাতির উপস্থিতি, অধিক সংখ্যক বিলুপ্তপ্রায় প্রজাতির উপস্থিতি, অধিক মাত্রায় বনভূমি নাকি ডি অপশানে বলা হয়েছে এ ও বি উভয়ই। তো এখানে আমাদের যে 5 নম্বর প্রশ্নটি হয়ে যাবে যে অধিক সংখ্যক এন্ডেমিক প্রজাতির উপস্থিতি, এটা হচ্ছে হটস্পট নির্ধারণের প্রাথমিক শর্ত। এরপর দেখো 6 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের সংক্রমণের ক্ষেত্রে কতক্ষণ পরপর রক্তস্রোতে মেরোজয়েড মুক্ত হয়? 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা নাকি 12 ঘন্টা? তো প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের সংক্রমণের ক্ষেত্রে আমাদের এখানে হয়ে যাবে যে 48 ঘন্টা পর পর রক্তস্রোতে মেরোজয়েড মুক্ত হয়। অর্থাৎ এখানে মেনলি হচ্ছে ম্যালেরিয়া রোগের যে বিভিন্ন পদ্ধতি দেখতে পাওয়া যায় যে কিভাবে বিভিন্ন দশাগুলো সম্পূর্ণ হয় তারই একটা অংশ এখানে উল্লেখ করা হয়েছে। তারপর 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে দেখো প্রতিযোগিতার ফলশ্রুতি হলো, অর্থাৎ অন্তঃপ্রজাতি যে প্রতিযোগিতা হয় তার ফলে কি দেখা যায়? পরিব্যক্তি, মিথজীবিতা, বিলুপ্তি, অধিক সংখ্যক নিজ গঠন। তো এখানে আমাদের 7 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে অন্তঃপ্রজাতি প্রতিযোগিতার ফলশ্রুতি হলো অধিক সংখ্যক নিজ গঠন। 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের বিপন্ন প্রজাতির একটি? চিত্রমৃগ, একশৃঙ্গ গন্ডার, ময়ূর নাকি হচ্ছে চিতা? তো 8 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে একশৃঙ্গ গন্ডার হচ্ছে কি না তো ভারতের বিপন্ন প্রজাতিগুলির মধ্যে একটি। তারপর 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে এখানে উদ্ভিদগুলোর নাম দেওয়া রয়েছে এবং বলা হয়েছে যে কোনটি C4 উদ্ভিদ? ওরাইজা স্যাটিভা, জিয়া মেজ, অ্যালিয়াম সেপা, ম্যাগনিফেরা ইন্ডিকা। তো এখানে অ্যান্সার হয়ে যাবে যে C4 উদ্ভিদ এখানে হচ্ছে কি জিয়া মেজ বা যেটাকে আমরা বলতে থাকছি হচ্ছে
ভুট্টা। তারপর আমাদের 10 নম্বর প্রশ্নটি বলা হচ্ছে, কোনো কোনো উদ্ভিদের শাখামূল বিশেষ অভিযোজনের ফলে মাধ্যাকর্ষণ শক্তির বিপরীত দিকে খাড়াভাবে বৃদ্ধি হয়, তারা হলো। অর্থাৎ তোমরা সুন্দরী গাছে জেনেছো যে সেক্ষেত্রে কি হয়, যে লবণ যেহেতু থাকে মাটিতে, তাই শ্বাসমূলগুলো কি হয় উপরের দিকে, অর্থাৎ মাটির নিচে মূল থাকে আমরা জানি সাধারণত, কিন্তু এক্ষেত্রে কি হয়ে যায়, মাটির উপরে শ্বাসমূলগুলো দেখতে পাওয়া যায়। তো এখানটাতে আমাদের অ্যান্সার হয়ে যাবে শ্বাসমূল, 10-এর হচ্ছে এই অ্যান্সার। তারপর আমরা চলো নেক্সট 11 নম্বর প্রশ্নে দেখে নেব কি বলা হয়েছে। দেখো, মাটিতে উপস্থিত কোন ব্যাকটেরিয়া আঘাতপ্রাপ্ত স্থান দিয়ে মানব শরীরে প্রবেশ করলে টিটেনাস রোগ হতে পারে তা অনুধাবন করো। রাইজোবিয়াম নামক সিম্বায়োটিক ব্যাকটেরিয়া, অ্যানাবিনা নামক সায়ানোব্যাকটেরিয়া, ক্লস্ট্রিডিয়াম নামক স্বাধীনজীবী ব্যাকটেরিয়া, নাকি স্পাইরুলাম নামক স্বাধীনজীবী ব্যাকটেরিয়া। এখানে আমাদের 11 নম্বর প্রশ্নটি হয়ে যাবে যে ক্লস্ট্রিডিয়াম নামক স্বাধীনজীবী ব্যাকটেরিয়া, এবং এটি পুরো নাম হচ্ছে কি ক্লস্ট্রিডিয়াম টিটেনি। তারপর নেক্সট আমরা 12 নম্বর প্রশ্নটি দেখে নেব। এটা একটা বংশগতির কোশ্চেন রয়েছে। তো দেখো, বলা হয়েছে গোলাপি ফুলযুক্ত সন্ধ্যা মালতী উদ্ভিদ, অর্থাৎ গোলাপি ফুল হওয়ার জন্য আমাদের এখানটাতে আমরা কি চিহ্ন ব্যবহার করব, বড় হাতের আর এবং হচ্ছে ছোট হাতের ডব্লু। তো এটা আমাদের কি ইন্ডিকেট করে, গোলাপি রঙের ফুল, সন্ধ্যা মালতী ফুলকে। এবার বলেছে এই ফুলের মধ্যে স্বপরাগযোগ, অর্থাৎ আর ডব্লু ক্রস আর ডব্লু হলে কেমন ধরনের হচ্ছে কি যে অপত্য সৃষ্টি হবে। তার মধ্যে জানতে চাওয়া হয়েছে যে এদের মধ্যে কত শতাংশ গোলাপি ফুলযুক্ত সন্ধ্যামালতী উদ্ভিদ পাওয়া যাবে তা অনুধাবন করো। এবার তোমরা, আমি দেখো পাশে ছবিটা দিয়ে দিয়েছি, এখানে দেখো যে ক্রসিং এর ফলে এখানে আমাদের কত শতাংশ গোলাপি ফুলযুক্ত সন্ধ্যামালতী উদ্ভিদ পাওয়া যাচ্ছে। দেখো যে এখানটাতে দেওয়া আছে 50% হচ্ছে কি আমাদের গোলাপি ফুলযুক্ত সন্ধ্যামালতী উদ্ভিদ পাওয়া যাবে। নেক্সট আমরা 13 নম্বর প্রশ্নটি দেখে নেব। আর তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে এই ভিডিওগুলো দেখছো, এই ভিডিওগুলো ছাড়াও গত বছর মক টেস্ট নেওয়া হয়েছিল এএনএম জিএনএম পরীক্ষার জন্য, সেই ভিডিওগুলোর কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই সেই কোশ্চেনগুলো অবশ্যই এই ভিডিওগুলোর পাশাপাশি সেগুলোকেও করবে। দেখো, আর এই চ্যাপ্টার, এই বংশগতি চ্যাপ্টারে অনেক কোশ্চেন কিন্তু ওই ভিডিওগুলোতে করানো আছে আগের ভিডিওতে। এরপর দেখো 13 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে, যে স্থানে সবাত শ্বসন ঘটে সেটি হলো থাইলাকয়েড, গলগি বডি, গ্রানা নাকি মাইটোকন্ড্রিয়া। তো যে স্থানে সবাত শ্বসন ঘটে সেটি হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া। এরপর 14 নম্বর প্রশ্নটি দেখো, খুব ভালো একটা কোশ্চেন আছে। ইস্টে সন্ধান প্রক্রিয়ায় কি উৎপন্ন হয়? H2O plus CO2, মিথাইল অ্যালকোহল প্লাস CO2, মিথাইল অ্যালকোহল প্লাস H2O, নাকি ইথাইল অ্যালকোহল প্লাস হচ্ছে CO2। তো 14 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে ইস্টে সন্ধান প্রক্রিয়ায় উৎপন্ন হয় ইথাইল অ্যালকোহল প্লাস CO2। এরপর 15 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে, দেখো কোন গ্রন্থির ক্ষরণ স্তন্যপায়ী দেহে বিশেষ গন্ধের জন্য দায়ী? বার্থোলিন গ্রন্থি, প্রোস্টেট গ্রন্থি, অনাল গ্রন্থি, যকৃৎ। তো এখানে অ্যান্সার হয়ে যাবে বার্থোলিন গ্রন্থির ক্ষরণ স্তন্যপায়ীর দেহে বিশেষ গন্ধের জন্য দায়ী। এরপর 16 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে, রজত চক্র নিয়ন্ত্রণ করে FSH অর্থাৎ ফলিকল স্টিমুলেটিং হরমোন, LH লিউটিনাইজিং হরমোন, নাকি FSH LH ইস্ট্রোজেন না প্রোজেস্টেরন। এখানে অ্যান্সার হয়ে যাবে রজত চক্র নিয়ন্ত্রণ করে FSH LH ইস্ট্রোজেন। তারপর আমরা দেখে নেব 17 নম্বর প্রশ্নটি। দেখো, বলা হচ্ছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি গ্যাসীয় হরমোন? সাইটোকাইনিন, জিব্বেরেলিন, ইথিলিন নাকি হচ্ছে জিয়াটিন। তো তোমরা ভালো করে জানো যে এইগুলোর মধ্যে একটি গ্যাসীয় হরমোন রয়েছে, সেটা হচ্ছে কি ইথিলিন হচ্ছে গ্যাসীয় হরমোন। তারপর 18 নম্বর প্রশ্নটিতে বলা হচ্ছে যে সবুজ রঙের প্লাস্টিডকে কি বলা হয়? ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট নাকি গ্র্যানাম। দেখো, তোমরা জানো যে বিভিন্ন ধরনের প্লাস্টিড থাকে, যেমন মাটির নিচে মূলো হয়, তো মূলোর গায়ের রং সাদা। তো এই গায়ের রং সাদা হওয়ার জন্য দায়ী কোন প্লাস্টিড, এটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানিও।
এর পাশাপাশি আরেকটিও প্রশ্ন বলে রাখছি যে আমরা যেমন দেখি যে গাজরের গায়ের রং হচ্ছে কমলা হয়, তো সেটার জন্য কোন প্লাস্টিক দায়ী সেটাও তোমরা আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। তো আমি এইটা বলে দিই যে সবুজ রঙের প্লাস্টিককে বলা হয় ক্লোরোপ্লাস্ট। তারপর 19 নম্বর প্রশ্নটিতে দেখো বলা হচ্ছে মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কয় জোড়া? 11 জোড়া, 21 জোড়া, 10 জোড়া নাকি হচ্ছে 31 জোড়া? তো মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা হচ্ছে 31 জোড়া। এরপর আজকে আমাদের লাস্ট প্রশ্ন দেখে নেব। দেখো বলা হচ্ছে কোন জিনের ক্ষেত্রে ক্রিস ক্রস সঞ্চারণ প্রকৃতি দেখা যায়? অর্থাৎ যেটা আমরা জানি যে বংশগতি চ্যাপ্টারে তোমরা পড়েছো ক্রিস ক্রস উত্তরাধিকার, তো সেটা প্রকৃতি মানে সেটা যে কিভাবে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে যাচ্ছে সেটা কিভাবে দেখা যায়। প্রথমে বলেছে সেক্স ইনফ্লুয়েন্স জিন, সেক্স লিঙ্কড জিন, প্রচ্ছন্ন সেক্স লিঙ্কড জিন নাকি প্রকট সেক্স লিঙ্কড জিন? এখানে আনসারটি হয়ে যাবে যে সেক্স লিঙ্কড জিন, এটা হচ্ছে কি যে ক্রিস ক্রস সঞ্চারণের প্রকৃতি দেখা যায়। তাহলে আজকে আমরা মোট এই ভিডিওর মাধ্যমে 20টি প্রশ্ন শেষ করলাম। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে ভিডিওগুলো প্রচুর প্রচুর শেয়ার করে দিও। থ্যাংক ইউ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আজকে এতদূর পর্যন্তই।